ফাইনালে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তাড়া করছে শ্রীলঙ্কার দেয়া 222 রানের টার্গেট। ঢাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক, যাবেন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। নাব্যতা সংকটে পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ ব্যাহত, রাখা হয়েছে ঝুলন্ত অবস্থায়। খালেদার বিরুদ্ধে যেন তেন রায় জনগণ মানবে না, হুঁশিয়ারি ফখরুলের, আদালতকে হুমকি বললেন ওবায়দুল কাদের। অবৈধ পার্কিং আর ফুটপাত দখলে বাড়ছে রাজধানীর যানজট, সঠিক পরিকল্পনার অভাবকে দুষছেন ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রাহনুমা রাহি। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরো থাকছে, দিন দিন উজাড় উপকূলীয় এলাকার সংরক্ষিত সবুজ বেষ্টনী, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে শুরুতেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেয়া 222 রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ 5 উইকেটে 117 রান। ব্যাট করতে নেমে দলীয় 11 রানের মাথায় সাজঘরে ফেরে টুর্নামেন্টের সফল ব্যাটসম্যান তামিম ইকবাল। এরপর মোহাম্মদ মিথুন এবং সাব্বির রহমান দ্রুত ফিরে গেলে 22 রানেই 3 উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে মুশফিক এবং মাহমুদুল্লাহ লড়াই চালিয়ে যান। তবে দলীয় 80 রানে স্বাগতিকদের হতাশ করে ব্যক্তিগত 22 রানে আউট হন মুশফিকুর রহিম। 10 রান যোগ হতেই দলকে চাপে ফেলে ব্যক্তিগত 5 রানে সাজঘরে ফেরেন মিরাজও। Damage in this particular over, 9 from it, exactly what they would have wanted. Lakmal, well, he was greedy. এর আগে শ্রীলঙ্কাকে 221 রানে অল আউট করে বাংলাদেশ। দারুণ শুরু করা লঙ্কানদের রানের লাগাম টেনে ধরেন রুবেল মুস্তাফিজরা। এই ম্যাচেই 50 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন মুস্তাফিজ। ফিল্ডিং এর সময় সাকিবের চোট দুঃসংবাদ হয়ে আসে টাইগারদের জন্য। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। টুর্নামেন্টের সব ম্যাচে টস জিতলেও ফাইনালে টস হেরে ফিল্ডিং এ নামে মাশরাফিরা। স্পিনার মেহেদী হাসান মিরাজকে দিয়ে বোলিং শুরু করেন ম্যাচ। নিজের দ্বিতীয় ওভারেই গুনাথি লাকাকে 6 রানে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন এই অলরাউন্ডার। ঝড় তুলতে শুরু করেন কুশল ম্যান্ডিস। 9 বলে তুলে নেন 28 রান। ঝড়টা থামান মাশরাফি। But it does give a lot of confidence. That's up in the air there. That's what they wanted. Look what that means. উইকেটে গেড়ে বসেছিলেন থারাঙ্গা ও ডিকওয়ালা। তাকে ফিরিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেট পান সাইফুদ্দিন। ক্রিজে আসেন চান্ডিমাল। এর মধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নেন থারাঙ্গা। মুস্তাফিজের বলে বোল্ড হওয়ার আগে 99 বলে 56 রান করেন এ ওপেনার। 27 ম্যাচে 50 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন ওয়ান্ডার বয় মুস্তাফিজ। ম্যাচের মাঝপথে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পান সাকিব আল হাসান। জ্বলে ওঠেন আরেক পেসার রুবেল হোসেন। তার 4 শিকারে শ্রীলঙ্কা থামে 221 রানে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে স্টেডিয়াম এলাকায় আছেন সহকর্মী সৌরভ ইমাম। তার কাছ থেকে জানবো মাঠের বাইরে দর্শক প্রতিক্রিয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি মিরপুর স্টেডিয়ামের ঠিক বাইরে। এই ম্যাচে আজকে স্বপ্নের ফাইনাল। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লড়ছে। প্রথমে ব্যাট করে 221 রানে বেঁধে ফেলে একটা বাংলাদেশ। তবে বাংলাদেশের শুরুটা কিন্তু প্রত্যাশা মাফিক হয়নি। বিশেষ করে তামিম, মিথুন এবং সাব্বির অল্প রানে আউট হলে বাংলাদেশ ব্যাট ছুটে যায়। তবে
দুই ভাই মাহমুদুল্লাহ এবং মুশফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল স্বাগতিক দল। মুশফিকের বিদায়ের পর একাই লড়াই করে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এর মধ্যে তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তবে এখনো আশা নিরাশা দোলাচলে বাংলাদেশের দর্শকরা। হয়তো আশায় এখনো বসতি বেঁধেছেন, বাংলাদেশ প্রথমবারের মতো টি-20 সিরিজ শিরোপা ঘরে তুলবে। তবে বাংলাদেশের জন্য আজকে সবচেয়ে বড় দুঃস্বপ্ন, বাংলাদেশের জন্য বড় আঘাত, সাকিব আল হাসান দল থেকে বাদ পড়েছেন। আপনারা জানেন যে ফিল্ডিং এর সময় সাকিব আল হাসান তার বাঁ হাতে আঘাত পেয়েছেন। খুব দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হাতে বেশ কয়েকটি সেলাই পড়েছে। ইতিমধ্যে আমাদের বিসিবির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন তার ফ্র্যাকচার ধরা পড়েনি, তবে সেলাই লেগেছে। এতে তিনি আজকের ম্যাচ তো খেলতে পারবেনই না, এবং পাশাপাশি তিনি প্রথম টেস্টেও অনিশ্চিত, প্রথম টেস্টের দল থেকেও তিনি বাদ পড়েছেন। এটা বাংলাদেশের জন্য বড় আঘাত, কারণ সাকিব আল হাসান গত কয়েকটি ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে, সেখানে সাকিব আল হাসানের অসামান্য নৈপুণ্যে বাংলাদেশ জয় পেয়েছে। আজকের ম্যাচে ব্যাটিং করলে হয়তো আমাদের আজকের এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটা বাংলাদেশের অনুকূলে থাকতো। তবে এই দুঃসংবাদ দর্শকদের প্রত্যাশা, দর্শকদের দোয়া করছেন যে সাকিব দ্রুত আবারও বাংলাদেশ দলে ফিরে আসবেন। সুপ্রিয় দর্শক, তবে এখনো সেই যে অবস্থা বাংলাদেশের এখনো হাল ছাড়েনি। দর্শকরা হয়তো প্রথমবারের মতো বাংলাদেশ টি-20 সিরিজের শিরোপা ঘরে তুলবে সেই স্বপ্ন দেখছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। সৌরভ, আপনাকে ধন্যবাদ। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। বিমানবন্দরে তাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জোকো উইদোদো এই সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন। এছাড়া দুদেশের মধ্যে 2টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। মামুন রশিদের এই সংক্রান্ত রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা পরে আপনাদেরকে রিপোর্টটি দেখাবো। পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে, তবে নাব্যতা সংকটে কাজে কিছুটা বিঘ্ন ঘটায় স্প্যানটি ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। কাল আবারও চলবে বসানোর প্রক্রিয়া। দ্বিতীয় স্প্যানটি বসানো সম্পন্ন হলে মূল পদ্মা সেতুর 300 মিটার পর্যন্ত দৃশ্যমান হবে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারকে সাথে নিয়ে সাইদুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বাঙালির স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। প্রথম স্প্যান বসানোর পর এবার বসানো হচ্ছে দ্বিতীয়টি। শনিবার স্প্যান বসানোর সময় নাব্যতা সংকটের ফলে কাজে বিঘ্ন ঘটে। সংশ্লিষ্টরা জানিয়েছেন নদীতে পলি জমে যাওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছে। রোববারও চলবে স্প্যান বসানোর কাজ। এরই মধ্যে মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পয়েন্টের নাওডোবায় দ্বিতীয় স্প্যানটি এনে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। সেতু জুনিয়র সার্ভেয়ার ফারুক হুসাইন জানান, ভাসমান ক্রেনের জাহাজ তিয়ান-ই স্প্যানটিকে 38 এবং 39 পিলার দুটোর উপর বসিয়ে দেওয়া হবে। এরপর 38 নম্বর খুঁটির প্রথম স্প্যানের সঙ্গে স্থায়ীভাবে ওয়েল্ডিং করা হবে। ওয়েল্ডিং এর আগে এর লোড বহনের জন্য লিফটিং ফ্রেম তৈরি করা হয়েছে, যা 1800 টন ওজন বহন করবে। আমাদের এখানে পানির যে দেখতেছেন, লেভেলটা দেখতেছেন, এই লেভেলের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আশা করি যে এই সমস্যাটা থাকবে না। দেশবাসীর কাছে আমি বলি সবাইকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পদ্মা সেতুটাকে সুন্দরভাবে এবং কি সবাইকে আমরা এটা উপহার দিতে পারি। দ্বিতীয় স্প্যানটি বসানো সম্পন্ন হলে মূল পদ্মা সেতু 300 মিটার পর্যন্ত দৃশ্যমান হবে। গেল বছরে 30 সেপ্টেম্বর বসানো হয়েছিল সেতুর প্রথম স্প্যান। 42টি খুঁটির উপর 41টি স্প্যানের সাহায্যে দাঁড়াবে স্বপ্নের পদ্মা সেতু। সেতুটি চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনীতির চাকাও ঘুরবে বলে আশা করছেন ওই অঞ্চলের মানুষ। আমাদের এই পদ্মা সেতুর কাজ সম্পূর্ণ হইলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ সকলদের চলাচলতে সুবিধা হইবে। রাস্তাঘাট হওয়ার কারণে যে মিল ফ্যাক্টরি এগুলো সব এখানে চলে আসবে, আমাদের দেশের মানুষজন এখানে কাজ করতে পারবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। খালেদা জিয়ার দুর্নীতি মামলায় যেন তেন রায় দিলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবের স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় ফখরুল বলেন, সরকারি দলের নেতাকর্মীদের রায় নিয়ে বিভিন্ন বক্তব্য শুনে মনে হয় রায় পূর্ব নির্ধারিত। খালেদা জিয়ার রায় নিয়ে তাড়াহুড়াই প্রমাণ করে তারা বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। সরকারের সব অন্যায়কে গণ অভ্যুত্থানের মাধ্যমে মোকাবেলা করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সোজা নয়, বেগম খালেদা জিয়াকে আপনারা যেন তেন প্রকারেণ একটা রায় দেওয়ার ব্যবস্থা করবেন, দেশের মানুষ সেটা মেনে নেবে না। সঠিক বিচার হতে হবে,
ন্যায় বিচার হতে হবে, কিন্তু কার কাছে বিচার চান? বিচারের বাণী তো এখন নীরবে নিভৃতে কাঁদে, কেউ কোথাও ন্যায় বিচার পায় না। বন্ধু, আদালতকে বিএনপি হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে সাভারের হেমায়েতপুরে সিংগাইর মানিকগঞ্জ হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, আদালত অমান্যকারীদের হাতে বিএনপি নিরাপদ নয়। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তিকেই আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলেও জানান তিনি। এ ধরনের হুমকি তারা কার বিরুদ্ধে দিচ্ছে? তাহলে আদালতের রায় তারা মানে না। আদালতের বিরুদ্ধে যারা হুমকি দিতে পারে, আমি মনে করি তাদের হাতে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা কোনোটাই নিরাপদ। তাদের হাতে আইনের শাসনও নিরাপদ নয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড 21-এর চোখ। রাস্তার তুলনায় গাড়ির আধিক্যের পাশাপাশি রাজধানীতে যানজটের অন্যতম কারণ যত্রতত্র পার্কিং। অবৈধ পার্কিং বন্ধ করা হলেও কয়েকদিন যেতে না যেতেই বেদখল হয়ে যায় রাস্তা, ফুটপাত। এর ফলে বাড়ছে যানজট। রাজধানীতে সড়ক পথে ঘণ্টায় গড় গতিবেগ নেমে এসেছে 5 থেকে 7 কিলোমিটারে। এদিকে বিপুল অর্থ ব্যয় করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে যানজট থেকে মুক্তি মিলছে না। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি আলোচিত ঘটনা। 2015 সালে তেজগাঁওয়ের ওই রাস্তা দখলমুক্ত করতে নেতৃত্ব দেন তৎকালীন মেয়র আনিসুল হক। বহু প্রতিবন্ধকতা মারিয়ে সড়কটি জঞ্জালমুক্ত করার 2 বছর যেতে না যেতেই বেদখল হয়ে গেছে অনেক জায়গা। অসুবিধা হলে কি হবে ভাই, আপনি জানেন তো যে শুধু খালি ওনারা রাখতে পারে কি কারণে? নিশ্চয়ই এদের কোনো গার্জিয়ান আছে। পরিবহন শ্রমিকরা বলছে অন্য কোথাও জায়গা না পেয়ে এখানে গাড়ি রাখেন তারা। এখানে আমরা গাড়ি রাখতাম না, মানে বাধ্য হয়ে আমরা কিছুদিনের জন্য রাখতেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জানালেন, কেউ অবৈধভাবে সড়ক দখল করলে আবারও ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে যারা দখল করে আসছিল সেগুলো আমরা উদ্ধার করেছি সিটি কর্পোরেশনের জায়গা। এই ব্যাপারগুলো যেন এলাকার মানুষ সচেষ্ট থাকে। এই যে রাস্তার পাশে পার্কিং করা, এগুলো যেন জনগণ না করে। শুধু তেজগাঁও নয়, নগরীর মতিঝিল, মহাখালী, গুলিস্তান, কারওয়ান বাজার, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে অবৈধ পার্কিং। 10 টাকা করে দেয়। কে নেয়? টাকাটা নেয় কারা? এই বাইরে নেয়, নগরপতি দেয় না, আমরা এমনি এলাকার পোলাপাইন হিসাবে করি আর কি। এদিকে যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও ব্যয় সাশ্রয়ী ইউলুপ ব্যবস্থা পড়ে আছে অবহেলায়। দেশে ইউলুপের উদ্ভাবক এক সময়ের ট্যাক্সি চালক মোহাম্মদ আলীর দাবি, এর মাধ্যমে অল্প সময়ে ঢাকার যানজট নিরসন সম্ভব। খরচ নাই বললে চলে, আর দিনের বেলাও কাজ করানো লাগবে না। রাতে যদি কাজ করি ঢাকা শহরের অর্ধেক এক রাতে কাজ করে ফেলবো। আমার এই প্রজেক্টটা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে যদি কথা বলতে পারতাম, তাকে বুঝাইতে পারতাম, বিদ্যুতের সমস্যা সমাধানের যুগান্তকারী একটা উপায় আমার কাছে আছে। গণপরিবহন বিশেষজ্ঞ ও নগরবিদরা বলছেন, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে গণপরিবহন আধুনিক করা প্রয়োজন। 7 রাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রতিদিন আমাদের 127 কোটি টাকা নষ্ট হচ্ছে যানজটের জন্য, আর আমি 48 কোটি টাকা দিয়ে এই সমস্যাটার সমাধান করে ফেলতেছি। কিন্তু আমরা বিনিয়োগ করছি দৃশ্যমান, লোকরঞ্জনবাদে বিশ্বাসী এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার প্রকল্প, যেগুলো ব্যক্তিগত গাড়ি নির্ভর বিনিয়োগকে বাড়াচ্ছে। রাজধানীকে বাসযোগ্য করতে সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। ব্যবস্থা আপনাকে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে রাত 10টায় 21-এর চোখ অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ রইল। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। 31 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের সন্ত্রাস বিরোধী সমাবেশ, আন্দোলন নস্যাতের ষড়যন্ত্রের অভিযোগ প্রগতিশীল ছাত্রজোটের। মাদ্রাসা শিক্ষার সাথে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর, মূল ধারায় আনার পরামর্শ বিশিষ্টজনদের। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে।
দর্শক, সংবাদের প্রথম অংশে যেমনটা বলছিলাম, 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। এ বিষয়ে প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসেছে, যেখানে বিস্তারিত জানাচ্ছেন মামুন রশিদ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো 3 দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার বিকেল 4:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বিমানবন্দরে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এরপর নৈশভোজে অংশ নেবেন তিনি। নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেবেন। সফরের দ্বিতীয় দিন রোববার সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন জোকো। এ সময় ইন্দোনেশিয়া থেকে এলএনজি আমদানির একটি চুক্তি ও দুদেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। ফার্নিচার দোকানে থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হওয়া জোকো এরই মধ্যে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি। সোমবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। 2017 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন দেশের 12 গুণী সাহিত্যিক। বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। কবিতায় মোহাম্মদ সাদিক ও মারুফুল ইসলাম, কথা সাহিত্যে মামুন হোসাইন, প্রবন্ধে অধ্যাপক মাহবুবুল হক, গবেষণায় অধ্যাপক রফিকুল্লাহ খান, অনুবাদে আমিনুল ইসলাম ভূঁইয়া। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যে পুরস্কার পাচ্ছেন কামরুল ইসলাম ভূঁইয়া ও সুরমা জাহিদ। ভ্রমণ কাহিনীতে শাকুর মজিদ, নাটকে মলয় ভৌমিক, বৈজ্ঞানিক কল্পকাহিনীতে পুরস্কার পাচ্ছেন মোশতাক আহমেদ এবং শিশু সাহিত্যে ঝর্ণা দাস পুরকায়স্থ। আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ নেতৃত্বাধীন ছাত্র সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে 31 জানুয়ারি সন্ত্রাস বিরোধী সমাবেশ কর্মসূচির ডাক দিয়েছে তারা। এদিকে 29 জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট কর্মসূচি বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে বাম ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র জোট। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 কলেজের অধিভুক্তি বাতিল ও নিপীড়নের বিচার দাবিতে গেল মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে প্রগতিশীল ছাত্রজোট ও নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাদের উপর হামলা হয়। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে বিশ্ববিদ্যালয় এলাকায় নানা কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। 29 জানুয়ারি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট আহ্বান করেছে তারা। ওই কর্মসূচি বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছে বাম ছাত্র সংগঠনগুলো। আমরা চাই বিশ্ববিদ্যালয় টিকে থাকুক তার গুণগত এবং সাংস্কৃতিক মান দিয়ে। বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো নিপীড়কের জায়গা না হোক। তবে শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে ছাত্রলীগ। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ বক্তব্যের সাথে একাত্মতা ঘোষণা করে ছাত্রলীগ নেতৃত্বাধীন জোট ছাত্র সংগ্রাম পরিষদ। আমরা দেখেছি যে উপাচার্য মহোদয় সহ সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দকেও সেখানে লাঞ্ছিত করা হয়েছে। সেখানে আমরা দেখেছি একজন এনএসআইয়ের কর্মকর্তাকে আমরা রক্তাক্ত অবস্থায় দেখেছি। আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলেও দাবি তাদের। ছাত্র সংগ্রাম পরিষদ মাঠে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোনো মূল্যে শান্ত করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য। এদিকে শিক্ষকদের লাঞ্ছিত করার সাথে জড়িতদের স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে সচেতন শিক্ষার্থী ব্যানারে একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করারও দাবি তাদের। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। মাদ্রাসা শিক্ষার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মহাসমাবেশে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, মুসলমানরা কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না, আর মুসলিমরা এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্তও নয়। একটি স্বার্থান্বেষী মহল জঙ্গিবাদে বিভিন্নভাবে কিছু মুসলিমকে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। এই সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের দাবি বাস্তবায়নেরও আশ্বাস দেন।
কওমি মাদ্রাসার ডিগ্রি এই সরকার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিছে, ঘোষণা দিয়ে দেওয়া হয়ে গেছে, এটা কার্যকরী হয়ে গেছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, আপনাদের পক্ষ হয়ে কথা বল। এরা আলেম ওলেমার এইগুলি পরিচালনা করে, এখানে জঙ্গিবাদ সৃষ্টি করতে পারে না, কারণ এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়, এখানে আলোকিত বাংলাদেশ তৈরি করা হয়। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, যারা ইসলামকে বুকের হৃদয়ে ধারণ করে, যারা কোরআনকে মাথায় ধারণ করে, তারা কোনোদিন জঙ্গি সন্ত্রাসী হতে পারে না। মাদ্রাসা শিক্ষা বন্ধ নয়, বরং নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। শিক্ষার মূল ধারায় ফিরিয়ে এনে মাদ্রাসা শিক্ষাকে আরও আধুনিক করারও কথা বলেন তারা। রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো উপায় নেই। জসিম জেলের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রাজনৈতিক অর্থনীতি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্টজনরা। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতির কারণেই দেশের অধিকাংশ মানুষ এখনো তাদের সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করছে। তাই এই শিক্ষাকে যুগের সাথে তাল মিলিয়ে আরো আধুনিক করার তাগিদ দেন তারা। স্ট্যান্ডার্ড কিংবা মান সেটি বজায় থাকছে না, সেটি বিশ্ব শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না। সে যেন সুশিক্ষা পায়, যথাযথ শিক্ষা পায়, সেটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এটা রাষ্ট্র করতে ব্যর্থ হচ্ছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে সন্তানের কোনো ভবিষ্যৎ নেই জেনেও আর্থসামাজিক কারণে অনেক পরিবার তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে থাকেন। এ ব্যাপারে পরিবারগুলোকে আরো সচেতন করার আহ্বান জানান তারা। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতদের শতকরা 75% কোনো না কোনো ফর্মে বেকার। আর এর বেকারের হাতে যদি একটা জিনিস তুলে দিয়ে বলেন যে ইসলামী রাজ কায়েমের লক্ষ্যে নামতে হবে, তাকে নামানো খুব সোজা। মাদ্রাসার শিক্ষা যা যাচ্ছে পরিষ্কার বলা হয়েছে, এর জন্য এই শিক্ষার্থীরা দায়ী নয়, এর দায়ী হলো আমাদের সমাজ ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে সরকার এখনই দ্রুত পদক্ষেপ না নিলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মত দেন বক্তারা। দরিদ্র লোকরা লজিং পায় এবং একটা বিনা পয়সার শিক্ষা পায়, সুতরাং তাদের উপায় নেই। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেসরকারি প্রাথমিক শিক্ষক ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না বলে জানিয়েছেন তারা। টানা অনশনে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক কর্মচারী। ইবনে নূর শাওনের রিপোর্ট। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 13 দিন ধরে অনশনে রয়েছেন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। পাশাপাশি 5 দিন ধরে প্রতিষ্ঠানগুলোতে চলছে কর্মবিরতি। রাতের ঠান্ডা উপেক্ষা করে দাবি আদায়ের আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন ও আগামী 29 তারিখ থেকে লাগাতার কর্মবিরতিরও হুমকি দিয়েছেন তারা। যদি এভাবে চলতে থাকে তাহলে এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়বে। তাদের পাশেই একই দাবিতে আমরণ অনশন করছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে জানিয়েছেন তারা। টিচার হয়ে কুকুরের মতো বাস করছি, অনাহারে এখানে পায়খানা প্রস্রাব করার কোনো সুযোগ পাচ্ছি না, কোনো কিছু পাচ্ছি না। এদিকে চাকুরি সরকারিকরণের দাবিতে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রেস ক্লাবের সামনেই অবস্থান কর্মসূচি পালন করছেন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার CHCPর স্বাস্থ্যকর্মীরা। 85% মানুষের চলে গেছে, এখন ওরা হতাশ, কোথায় যাবে? ওই জন্য আমরা জাতীয়করণ না করে ঘরে ফিরবো না। আমাদের এক দফা এক দাবি, চাকরির আদেশ চাই। 31 জানুয়ারির মধ্যে দাবি না মিটলে 1 ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে 11 দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের ধর্মঘট চলছে সারা দেশে। বন্ধ রয়েছে চট্টগ্রামের শতাধিক স্কুলের শিক্ষা কার্যক্রম। রাজশাহীতে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন হয়। প্রায় 2000 শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ক্লাস হয়নি। সরকারিকরণের দাবিতে সিলেটের মাধ্যমিক বিদ্যালয়গুলো ধর্মঘট পালন করছে। তবে এসএসসি পরীক্ষা থাকায় অনেক বিদ্যালয়ে ধর্মঘট পালন হয়নি। গাইবান্ধায় 360টি বেসরকারি মাধ্যমিক স্কুল ও 110টি বেসরকারি কলেজ একযোগে এই কর্মসূচি পালন করছে। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও শিক্ষকরা ক্লাস বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করছেন। শুধু দাবি দাওয়া নিয়ে কথা না বলে গ্রাহক সেবা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে ডেস্কো কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ডেসকো ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিবার্ষিক সম্মেলনে আহ্বান জানান প্রতিমন্ত্রী। ডেসকোর সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্বল্প মূল্যে ইন্দোনেশিয়া থেকে এলএনজি আমদানির পরিকল্পনা করছে সরকার। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর সফরে এ নিয়ে আলোচনা হবে বলেও জানান নসরুল হামিদ। জলবায়ুর পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ আর সংরক্ষণের অভাবে দিন দিন উজাড় হচ্ছে উপকূলীয় এলাকার সংরক্ষিত সবুজ বেষ্টনী, হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। এ কারণে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। তবে উপকূলীয় এলাকায় বনায়ন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে বন বিভাগ। পটুয়াখালী প্রতিনিধি মুজাহিদ প্রিন্সের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। এ কারণে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র সৈকত, কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলের সংরক্ষিত সবুজ বেষ্টনী, বেড়িবাঁধ ও ঝাউবাগান। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ভূমিক্ষয়, জলোচ্ছ্বাস সহ নানা কারণে এরই মধ্যে ১৩০০ হেক্টর বেষ্টনী ধ্বংস হয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে উপকূলীয় সবুজ বেষ্টনী নিশ্চিহ্ন হয়ে যাবে বলে শঙ্কা উপকূলবাসীর। আয়লা, সিডর, মহাসেনের কারণে দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে। নদীবিধৌত এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন হলে দক্ষিণাঞ্চলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। তাপমাত্রা বৃদ্ধির পরিমাণটা খুব বেশি এবং এই তাপমাত্রা বৃদ্ধির পরিমাণের কারণে আমাদের উপকূলীয় অঞ্চলে প্রায় নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, খুব ফ্রিকোয়েন্ট নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপগুলো আমাদের উপকূলীয় অঞ্চলের যে ভূমির ক্ষয়কে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। আর কুয়াকাটার ভাঙন রোধ ও বেড়িবাঁধের উন্নয়ন কাজ বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিয়েছিল পৌরসভাকে, কিন্তু এখনো কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পৌর প্রশাসন। তারা বলছে যে এখানে তারা 200 কোটি টাকার একটা প্রকল্প সাবমিট করছে, যা একটা লেন্দি প্রজেক্ট, এখনো এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। ভাঙন রোধে শিগগিরই কাজ শুরু হবে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ঠিকাদাররা মোবিলাইজ হচ্ছে, 15 দিন কিংবা 1 মাসের মধ্যে ফুল সুইংয়ে কাজ শুরু হয়ে যাচ্ছে। এদিকে সবুজ বেষ্টনী রক্ষায় আরো 2000 হেক্টর জমিতে নতুন বনায়নের কথা বলছে বন বিভাগ। যেখানে যে গাছগুলো যে অবস্থায় পড়ে আছে সেগুলো পড়ে থাকবে, কারণ এগুলো যদি আমরা অপসারণ করি পরবর্তীতে আরো গাছগাছরা আবার পড়বে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা। মুজাহিদ প্রিন্স, 21 টেলিভিশন, পটুয়াখালী। আবারও ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। শেষ সপ্তাহে বাণিজ্য মেলায় ভিড় বেড়েছে, বেচাকেনা, দেশি পণ্যের দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। কাবুলে আবারও তালেবানদের আত্মঘাতী গাড়ি বোমা হামলা, নিহত 63, আহত 150 শতাধিক। আমন্ত্রণ আবারও সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার 13তম বার্ষিকীতে হামলার ঘটনাস্থলে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে হবিগঞ্জ সদরে বৈদ্যের বাজারে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন হবিগঞ্জ ও সিলেটের সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় তিনি প্রকৃত আসামিদের খুঁজে বের করে তাদের শাস্তির দাবি করেন। গণতন্ত্র চর্চা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে ময়মনসিংহ, বরিশাল, দিনাজপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন হয়েছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর 2টা পর্যন্ত। নির্বাচনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এদিকে শিক্ষার্থী ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, এই নির্বাচন গণতন্ত্র চর্চা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে 8 সদস্যের স্টুডেন্টস ক্যাবিনেট। এ পর্যায়ে রয়েছে বাণিজ্য সংবাদ। ভোলা সদরের ভেদুরিয়া নর্থ 1 গ্যাস থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে। দুপুরে উত্তোলন কাজ শুরু করে বাপেক্স।
বিকেল 3:30টা পর্যন্ত কূপ থেকে গড়ে 11 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। আগামী 15 দিনের মধ্যে আনুষ্ঠানিক গ্যাস উত্তোলন কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাপেক্স কর্মকর্তারা। কূপ থেকে দৈনিক গড়ে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে বলে জানান তারা। চাহিদার উপর ভিত্তি করে সেখানে আরও একটি কূপ খননের সম্ভাবনা রয়েছে। শেষ সপ্তাহে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় জমিয়েছেন ক্রেতা দর্শনার্থীরা। বেড়েছে সব ধরনের পণ্যের বেচাকেনা, এজন্য খুশি দোকানিরা। আর ক্রেতাদের আক্ষেপ, দেশি পণ্যের গুণগত মান বিচারে মূল্য কিছুটা বেশি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম দিন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তাই উপচে পড়া ভিড়। সব মিলিয়ে জমজমাট মেলা। যানজটে নাকাল পথচারীদের গন্তব্য মেলা, তবে পথে পথেই সময় শেষ হওয়াতে ক্ষুব্ধ অনেকে। যেমন জ্যামে বসে আছে, তারা আসতে পারতেছে না সময় মতো, তাদের লেট হচ্ছে আসার জন্য। আবার যখন আমরা এখানে আসবো তারপরে আবার যাওয়ার সময় অনেক লেট হবে। মেলা আঙিনার মধ্যভাগে চিত্রশিল্পীদের আঁকা পোর্ট্রেট বাণিজ্য মেলায় আলাদা মাত্রা যোগ করেছে। বেলা শেষে কেনাকাটা যাই হোক, হিসেব কষতে হয় মূল্য নিয়ে। দেশের প্রোডাক্টের ভ্যাটটা খুব বেশিই দিচ্ছে, সেই তুলনায় বিদেশি প্রোডাক্টের ভ্যাটটা কম। আমার মনে হয় ভ্যাট জিনিসটা সমান রাখা উচিত। যে কোনো পোশাকই যেটা পরে আমার আরাম লাগে, এখন সেটা পাকিস্তান হোক, ইন্ডিয়ান হোক বা বাংলাদেশ হোক। আন্তর্জাতিক পণ্যের পসরায় শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান প্রোডাক্টটা খুব ওভার এক্সেসের কারণে এটা মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু পাকিস্তানি আইটেমটা আমাদের খুব চাহিদা, কিন্তু ডিউটি বেশির কারণে ডিউটি একটু আমাদের কাছে বেশি বেশি মনে হচ্ছে এবং এটা লাগছেও বেশি, যার কারণে চাহিদা অনুযায়ী আমরা এটা পূরণ করতে পারছি না। বিশ্বমানের পণ্যের সমাহার নিয়ে মেলার সময় বাড়ানোর তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। উন্নত আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নেত্রকোনার মদনে পূবালী ব্যাংকের 115তম এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের মদন শাখা সংলগ্ন এটিএম বুথটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা। ধন্যবাদ ইশরাত। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। শিরোপার স্বাদ অপূর্ণ রয়ে গেল বাংলাদেশের, ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার জয়। 3 দিনের সফরে ঢাকায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, দ্বিপক্ষীয় ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা। খালেদার বিরুদ্ধে যেন রায় দিলে জনগণ মেনে নেবে না, মন্তব্য ফখরুলের। আদালতের হুমকি দিচ্ছে বিএনপি, অভিযোগ কাদেরের। পদ্মায় বসছে দ্বিতীয় স্প্যান। অবৈধ পার্কিং আর ফুটপাত দখলে বাড়ছে রাজধানীর যানজট, সঠিক পরিকল্পনার অভাবে মিলছে না মুক্তি। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21 এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাই।